তাহলে 25 মিনিটের মাথায় ছাড়ে দিন। আচ্ছা ভাই, আমাদেরকে হচ্ছে একটু আপনি আমাকে টাইমিংটা আপনি ইয়ে করবেন। আমরা হচ্ছে মানে আধা ঘন্টার বেশি করতে পারবো না। সো 25 মিনিটের দিকে আমাকে জানাই দেবেন। হ্যাঁ 25 মিনিটে ছাড়ে দিও হ্যাঁ, আমাকে। ওকে ওকে। মহা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলছে। ঘড়িত সময় 3টা 45, মানে আর ঠিক 45 মিনিট পর শেষ হয়ে যাবে ভোট গ্রহণ এবং তারপরেই জনরায়ের অপেক্ষা। ভোট গণনা শুরু হবে। সব কিছুর খবর আমরা তো আপনাদের জানাবো। এসব নিয়ে চলছে আলাপের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং ওয়েবসাইটও আপনারা দেখতে পাচ্ছেন ভোট আলাপ। এবং এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি ফয়সাল তিতুমির, আমার সঙ্গে যুক্ত হয়েছেন আলোচক, খুবই পরিচিত মুখ অবশ্যই, আব্দুল নত্তুষার। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আব্দুল নত্তুষার, আমি শুরুতেই যে কারণে বললাম খুবই পরিচিত মুখ বা আলোচিত, সব বলার রিজনটাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছুতেই মোটামুটি আপনি যাই বলেন প্রচুর ইয়েতে যান এবং সেগুলো দেখি বিভিন্ন ক্লিপ খুব আলোচিত হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। খুব সাম্প্রতিক একটি কথা আপনার ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গেও যাব। তার আগে একটু যে আপনার হাতে আমি দেখেছি অমোচনীয় কালি আছে, ভোট দিয়ে এসেছেন, সেটা দিয়ে শুরু করি। কোথায় ভোট দিলেন, কি দেখলেন, কেমন অভিজ্ঞতা হচ্ছে? ভোট দিয়েছি আমার যে এলাকা, যে আসনে আমার ভোট সেইখানে। আর আহ, ভোট শান্তিপূর্ণ ছিল, তবে ভোটে কিছু আমি অ্যানোম্যালি বা জি অনিয়ম দেখতে পেয়েছি। তার জি। মধ্যে একটি হচ্ছে যে ভোটার নাম্বার নিয়ে হুম ভোটাররা খুব কষ্ট করছেন, কেননা একটা পর্যায়ে সার্ভার ডাউন হয়ে গিয়েছে এবং লোকজন সেটা নিতে পারছে না। আর এই বিষয়টাকে অনেক সহজ করা যেত, কিন্তু নির্বাচন কমিশন এটাকে একটু জটিল বানিয়ে রেখে দিয়েছে। আরেকটা জিনিস যেটা দেখেছি, ভোটার তালিকাতে ছবি সহ যে ভোটার তালিকা, সেইখানে কারো কারো নাম ঠিক আছে, ঠিকানা ঠিক আছে, সব হুম। ঠিক আছে, শুধু বাবার নামটা উলট পালট। ভোট দিতে পারছেন না, ওকে। চলে যাচ্ছেন। আমার ধারণা এরকম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং এইভাবে কিছু ভোট হুম 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 হুম। জালিয়াতি করার সুযোগ রাখা হয়েছে। জি। আমি একটু মানে যেটা জানতে চাইছিলাম, আপনার ঠিক কোন এলাকা, মানে ঢাকার? আমার এলাকা ঢাকা 14। ওইখানে যেটা ঘটবে বা সব জায়গাতে এটা করবে, যেটা বা করা যায় যেটা, সেটা হচ্ছে যে এমনিতে আপনি ভোট দিতে না পারলে আপনি কি বলেন, আমার ভোটটা আরেকজন দিয়ে দিয়েছে। হুম তো এখন গিয়ে বলবেন যে ভোটার তালিকায় আমার নামটা ভুল ছিল, বা আমার হুম হুম নামের সাথে আমার বাবার নাম মিলে নাই। হুম হ্যাঁ, কিন্তু আপনি তো বলছেন না আরেকজন দিয়ে দিয়েছে। তখন এটা দিয়ে দিলে আপনি জানতেও পারবেন না যে কখন দিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেককে আলাদা আলাদা করে শনাক্ত করে ওই জায়গাতে নিয়ে এসে হুম যাচাই করা যে হুম। কে দিতে পারে নাই কিন্তু দিল, এটা কিন্তু হবে না। কারণ আপনার নামেই তো ভোটটা দেওয়া হয়েছে এবং যখন দেওয়া হয়েছে তখন তো আপনি আর এটা নিয়ে চিন্তিত না, কারণ আপনি ভাবছেন যে ভোটটা কেউ দেয় নাই, আমিও পারি নাই। রাইট। ভোটার উপস্থিতির প্রসঙ্গে একটু জানতে চাই, যেটা নির্বাচন কমিশন থেকে এই দুপুর একই জিনিস আরেকজনের হয়েছে, সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে, ধানমন্ডি এলাকায় সম্ভবত। হুম হুম। সেইখানে তার সব ঠিক আছে, জি। শুধু তার নিজের নামটা তানিয়ার জায়গায় তাসফিয়া লিখে দিয়েছে এবং এবং এটা সেই আপনি তাসফিয়া ভোটটা দিয়ে দিয়েছে। ও ওকে, ইয়া রাইট, আমিও দেখছিলাম তার ফেসবুকে। মানে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তাসফিয়া যদি ভোটটা দিয়ে দিতে পারে হুম। তাহলে তো আহ, ভোটটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, যেভাবে তার ভোটার। মানে এটা যারা করেছে, তানিয়ার হ্যাঁ। জায়গায় তাসফিয়া লিখেছে, তারা তার মানে জেনে শুনে করেছে। হুম। এবং এরকম যদি অনেক হয় তাহলে তো আসলে সেটা বেশ অনেক তো চিন্তার বিষয়। দরকার নেই, আপনার এক একটা সিটে 1%, 2%, 5% ইজ গুড এনাফ। হ্যাঁ, সেটাই হ্যাঁ, আসলে সংখ্যাটা তো অনেক। ধরেন 1,000 লোক যদি একটা কেন্দ্রে ভোট দেয়, আর সেখানে যদি আপনি 50টা ভোটে এদিক সেদিক করতে হুম পারেন, এনাফ। কিন্তু 50টা হুম। ভোট আপনার দিকে আসা মানে প্রতিপক্ষ আপনার চেয়ে 100 ভোটে পিছিয়ে যাওয়া। ইয়া রাইট, রাইট, ঠিক তাই। ভোটের উপস্থিতির অনেক কথা হয়েছে, যে ঠিক সে যেভাবে আশা করা হচ্ছে সেরকম হচ্ছে কি? মানে আপনি তো হয়তো একটা জায়গায় দেখেছেন, কিন্তু আমরা খবর যেটা দেখছি সব জায়গায় বলছে যে প্রথম 4.5 ঘন্টায় যেরকম মনে হয় 32 বা 33% ভোট পড়েছে। মানে আপনার অভিজ্ঞতা কি বলে? আর সারাদিনে তো ভোট পড়বে, তো হুম আস্তে আস্তে ভোটটা হবে। তো প্রথম 4 ঘন্টা যদি 32% পড়ে, তাহলে হুম হিসাব অনুযায়ী 8 ঘন্টায় 64% চলে যাওয়ার হুম কথা। হুম হুম। কিন্তু সেটা হয় না কখনো। ভোটাররা সাধারণত সকালের দিকে ভোট একটু কম দেন। জি। তারা একটু রোদ উঠলে ভোট দিতে শুরু করেন এবং ওকে। খাবারের পরে, দুপুরের খাবারের পরে আবার কমে যেতে শুরু করে। হুম হুম হুম। খাওয়া দাওয়া করলে বাঙালি একটু আরাম এলিয়ে করতে থাকতে বাসে, পছন্দ করে। তখন খবর হ্যাঁ, দেখবে ভোটের তো কি সবাই হচ্ছে। চায় যে তারা ভোট কেন্দ্রে যাবে হচ্ছে ধরেন সূর্যটা একটু ওঠার পরে, হুম কারণ শীতকাল। আর তারা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাবে এবং তারপরে দুপুরের আগে ভোটটা দিয়ে বাড়ি ফিরে যাবে। এটা হচ্ছে সবার আকাঙ্ক্ষা আর কি। তো সেই হিসেবে
অতীতের প্যাটার্ন বলে যে এই যে আপনি যেটা দেখেছেন যে 34% হয়ে গিয়েছে, আবার পরের 2-3 ঘন্টায় কিন্তু এটা আর 10%-এর বেশি পড়ার কথা না। না রাইট, আমি একটু আগেও আমার বাড়িতে কথা বলছিলাম, আমার মা এখন কত যাচ্ছেন হয়েছে ভোট আমি দিতে, জানি না। এখনো যাননি। তো অনেকেই আছেন যারা আসলে হয়তো এই শেষ হওয়ার ঠিক আগ দিয়ে গিয়ে ভোটটা শেষ দেবেন। হওয়ার আগ দিয়ে যাওয়াটা একটা অসুবিধাজনক বিষয়, কারণ তখন কেন্দ্রগুলিকে তখন প্রলম্বিত করতে হয় ভোট গ্রহণ, কিন্তু আমাদের দেশে এখনো ভোট গ্রহণ প্রলম্বিত করার সিস্টেম নাই। পৃথিবীর বহু দেশে আছে যে লাস্ট লাইনের শেষ লোকটা যদি ভোট ঢুকতে দিতে পারে আসা ভোটের পর্যন্ত টাইমে, চলবে। মানে আপনি যদি 4:30টার মধ্যে লাইনের শেষ লোকটা হন, তাহলে আপনি ভোট না দেওয়া পর্যন্ত এটা চলবে। কিন্তু আমাদের দেশে আবার এটা করে না, ওই টাইমেই বন্ধ করে দেয়। সো লাইন থাকলেও আসলে তারা আর না, ভোট দিতে আপনি পারবে না। আপনি বুথে ঢুকতে পারেন না মানে দিতে পারবেন না। জি, জি। কিন্তু পৃথিবীর অনেক দেশে যেটা করে যে আপনি কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন, 4:30টায় ভোট গ্রহণ, আর নতুনের লাইনে কেউ দাঁড়াতে পারবে না নতুন করে, কিন্তু যারা দাঁড়িয়েছে শেষ পার্সেন্টটা ভোট দিয়ে তারপর যাবে। তো এটা আমাদের এখানে হয় না। আচ্ছা, আমি প্রথমে যেটা বলছিলাম যে আপনার সাম্প্রতিক একটা কথা, যেটা আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? আপনি বলেছেন আমি কোথাও দেখি না। এই কথাটা আমি বলছি কোথাও কারণ দেখি না, হচ্ছে যে আমি বলেছি যে 10 বছর পরে বাংলাদেশকে দেখার আগ্রহ আমার দেখার নাই। আগ্রহ আপনার নাই। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আজকে উপদেষ্টা বলেছেন আজকে জন্মদিন বাংলাদেশের। প্রধান উপদেষ্টা এরকম একটা ও বক্তব্য আজকে জন্মদিন, উনি অনেক ধরনের কথাবার্তা বলেন। উনি একবার বাংলাদেশকে রিসেট করিয়েছেন, উনি মবকে সেলিব্রেশন বলেছিলেন, উনি এরকম নানান কথাবার্তা বলেন। উনি আমার ধারণা সকালে যেটা বলেন বিকালে ভুলে যান, কারণ ওনার তো এখন রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার কথা। তো উনি তো ক্ষমতায় থাকছেন না। আ আচ্ছা, আমার তাহলে মনে হয় আমরা উনি একটু যেসব এই চিন্তা ভাবনা করেন, আলোচনাটাতেই উনি যে আরেকটু ক্ষুদ্র থাকি। ঋণ টিন দেন, এগুলা নিয়ে থাকলেই ভালো করতেন। এই গত 2 বছরে ওনার ইমেজের যে ক্ষতি হয়েছে, ওনার জীবনের যে অল্প কয়েকদিন আছে তাতে এটা আর পূরণ হবে না। তার মানে আপনি অন্তর্বর্তী সরকারের মানে রাজে যাচ্ছেন সবচেয়ে কোনো আলহামদুলিল্লাহ। সফলতা আপনি না না, এই দেখছেন না? সরকার তো একটা ব্যর্থ সরকার। এই যে নির্বাচনটা হচ্ছে, এটাও তাদের সফলতা না, এটা জনগণের সফলতা। জনগণ তাদের ঘাড়ে ধরে নির্বাচন দিতে বাধ্য করেছে, এবং সেই নির্বাচন কতটুকু ভালো হলো মন্দ হলো এখনো ফলাফল হয় নাই। ফলাফল হওয়ার পর বোঝা যাবে। যেমন এই যে একজনের নামের জায়গায় আরেকজনের নাম ঢুকে গিয়েছে, ভোটাররা সার্ভার থেকে নাম নামাতে পারছেন না। ভোট কেন্দ্রে আমি গিয়ে দেখেছি যে কিছু লোক ফেরত যাচ্ছেন, তাদের বাপের নাম ঠিক নাই, সব ঠিক আছে। তো এগুলিকে হওয়ার কিন্তু কথা ছিল বাংলাদেশে নাকি? তো আপনার নির্বাচনের সফলতা দেখা আজকে হয়েছে। বাংলাদেশের জন্মদিন, 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের জন্মদিন। না রাইট, উনিও একটু নতুন করে বলেছেন যে ওনার আমরা এসব নতুন কথাবার্তা বন্ধ করা দরকার। আল্লাহর রহমতে আমার মনে হয় যে উনি ইংরেজিতে ভালো পারেন কথা বলতে, বিদেশিদের সাথে কথা বললেই ভালো। তার মানে এখন ধরুন শুধু তিনি নন, এই উপদেষ্টা মণ্ডলীর সবারই আসলে হয়তো এই প্রশ্নটা তো আসছেই, তারা কি করলেন এবং সামনে তারা কি করবেন? মানে ওই যে আমি তো what do you 10 think? বছর পরে বাংলাদেশকে দেখতে চাই না। উপদেষ্টাদের বরং চিন্তা করো যে 10 বছর পরে তারা কোথায় থাকবেন, কারণ ইতিহাস তাদেরকে বিচার করবে, ইতিহাস তাদেরকে নিয়ে কথাবার্তা বলবে। কিন্তু ইতিহাস বলবে যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় কোথায় ঢুকেছেন, কি ব্যবসা করেছেন, কত টাকা আপনার সম্পদ বেড়েছে, কত টাকা কমেছে। ইতিহাস বলবে আপনি কাকে কাকে স্বজনপ্রীতি করেছেন, আপনি কাকে নিজের আহ, আহ, অনুচর নিয়োগ করেছিলেন নিজের মন্ত্রণালয়ে, কিন্তু বলা তো হয় ভৃত্য বাংলাদেশের কোটায়। মানুষ ইতিহাস মনে রাখে না, না, আমাদের এসব মানুষ goldfish ইতিহাস মনে রাখে memory, আমরা না। ভুলে না, যাই। এগুলো বাজে কথা। এগুলো হচ্ছে যারা বাংলাদেশের মানুষকে গোল্ডফিশ বানিয়ে রাখতে চায় তাদের কথাবার্তা। তারা উল্টাপাল্টা করে, গায়ের জোরে বাংলাদেশের মানুষকে বাধ্য করে, কারণ বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়। বাংলাদেশের মানুষ কোনোদিন আগ বাড়িয়ে যুদ্ধ করে নাই, বাংলাদেশের মানুষ কোনোদিন আগ বাড়িয়ে আন্দোলন করে নাই, বাংলাদেশের মানুষ কোনোদিন কাজ থাকলে রাস্তায় দাঁড়ায় না। আমরা ভাবি রাস্তায় লোকে দাঁড়িয়ে থাকে, বেকার বলে দাঁড়ায়, কারণ বাংলাদেশের লোকজনের জন্য চাকরি ব্যবসা কোনো কিছুর বন্দোবস্ত তারা করতে পারেন নাই। এখানে আসার পর এই উপদেষ্টা মণ্ডলী এবং এই অন্তর্বর্তী সরকার ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মিথ্যা কথা বলে গিয়েছেন। তারা বলেছেন বিনিয়োগ বেড়ে আমাদের বিনিয়োগের সয়লাভ হয়ে যাচ্ছে, একজনের চেয়ে আরেকজন বড় প্লেয়ার। তারপর আমরা জানতে পারলাম যে এই দেশে বিনিয়োগ কমে গিয়েছে। তারা বলেছেন দেশে দুর্নীতি তারা কমিয়েছেন, আমরা দেখলাম দুর্নীতিতে সূচক আমরা আর এক ধাপ পড়ে গেল। তারা বলেছেন স্বজনপ্রীতি হয় না। জুলাই জাদুঘর, যেটা কোটার বিরুদ্ধে জাদুঘর, সেই জাদুঘরে ওয়াক ইন ইন্টারভিউ করে 70,000 টাকা বেতনে লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রকৃত ইন্টারভিউ হয় নাই। তারা বিদেশে গিয়ে চুক্তি সই করে এসেছেন ইলেকশনের 2 দিন আগে। সেই চুক্তির যেসব জিনিসপত্র বের হচ্ছে, এই চুক্তিকে আধিপত্যবাদের চুক্তি, সার্বভৌমত্বের চুক্তি, এরকম চুক্তি করে তাদের পণ্য ঢুকবে 4,000-এর উপরে, আমাদের পণ্য ঢুকবে 2,000-এর মতো। এটা কি? রাইট, এটা নিয়ে আসলে এখন বেশি আলোচনা শেষ মুহূর্তে। না, এটা ইচ্ছা করে করেছে, এটা ইচ্ছা করে করেছে, কারণ এই যে আমি আর আপনি নির্বাচন নিয়ে কথা বলবো, এখন তো ওনারা চুক্তিটা করে এসেছেন, আমরা এটা নিয়ে কথা বলবো না, লোকে জানবে না। এবং ওনাদের দায়ভারও নিতে হবে। ওনাদের কোনো দায়ভারই তো নাই, ওনারা কোনো দায়ভার নিয়েছেন? উনি যে বলেছেন আজকে বাংলাদেশের জন্মদিন, আজকে বাংলাদেশের জন্ম, উনি ইন্টারনেটে রিল আছে যে উনি বাংলাদেশের জন্মের সময় টাকা তুলতেন বাংলাদেশের কথা বলে, মুক্তিযোদ্ধাদের দেওয়ার কথা বলে। উনি মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, উনি ভুলে গেছেন? এটা ডিমেনশিয়া, এটা অ্যামনেশিয়া। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে তুষার ভাই একটু বেশি কি আপনি না ক্ষোভ থেকে বলছেন না, আমি নাকি? ক্ষোভ থেকে বলছি না, আপনি বলেন এটা আজকে জন্মদিন বাংলাদেশের।
ধরুন তিনি তার বক্তব্যে আসলে কথাটি বলেছেন হয়তো রূপক অর্থেই বলেছেন। না, ওনার যে লেভেল, ওনার এসব রিপোর্ট করার টাইম নেই। উনি এখানে এই কাজ করতে আসেন নাই। উনি আমাদের ঠান দিদির থলে নিয়ে আসেন নাই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ইলেকশন প্রসঙ্গে ঠান যদি দিদির একটা থলে জিনিস বলি। রূপকথা নিয়ে উনি আসেন নাই। আচ্ছা, ওনার তো আরেকটা রূপকথা আবার এসেছে। ওনার 30 তো আরেকটা রূপকথা। উনি একটা বেকারত্ব কমাতে পেরেছেন বাংলাদেশে, বেকারত্ব বেড়েছে। এমিশন কমাতে পেরেছেন, এমিশন বেড়েছে। কিন্তু উনি ওনার সবসময় 30 বলেছেন বাংলাদেশে যে হয় মূল নাই। ফোকাস ছিল আসলে নির্বাচন দেয়া, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা শোনেন, আমি হস্তান্তর আপনাকে করা। একদম সন্তানিক দেখেন বলে দিতে পারবো যে এই সরকার 30 সফল করার জন্য পরিচালিত হবে। এই কথা তার লোকেরা বলেছেন। জি, জি। সো আসলে আমাদের রাজনৈতিক আমরা বললে যে আমরা বললে সংস্কৃতি, না, আমরা বললে সেটা হচ্ছে খারাপ, আমরা বললে ট্রল, আর উনি বললে সেটা কি। আচ্ছা, কিন্তু এটা তো আপনি মানবেন যে বাংলাদেশি ইলেকশনের সবসময় মোটা দাগে কি দেখা হয় যে আজ কতজন ইলেকশন মারা বাংলাদেশের গেল, জন্মদিন। সংঘর্ষ হলো বা সহিংসতা হলো, এবং সেটাকে এই সরকার না, বা ইলেকশন বলেছেন মানে যে তারা- সহিংসতা আর সন্ত্রাস নয়। ইলেকশন মানে যে সবসময় সন্ত্রাস সহিংসতা, কথাটা ঠিক না। আপনি 91 সালে নির্বাচন হয়েছিল, আপনার হয়তো তখন জন্ম হয়নি। তো সেই সময় কি এত সন্ত্রাস সহিংসতা হয়েছিল? এরপরে যে নির্বাচনগুলি হয়েছে, সন্ত্রাস সহিংসতা সবগুলি তো হয়েছে। যখন সন্ত্রাস সহিংসতা হয়েছে তখন সেই পরিবেশ তৈরি করা হয়েছিল, সেই পরিবেশ তৈরি করে এটা হয়েছিল। আর এখন সন্ত্রাস সহিংসতা হয় নাই যে, ওনারা তো বলে দিয়েছিলেন যে সন্ত্রাস সহিংসতা হবে, এটা আওয়ামী লীগ করবে। তাহলে তো এখন ওনারা আওয়ামী লীগকে থ্যাংক ইউ বলবে যে সন্ত্রাস হয় নাই, আপনারা আসেন নাই, থ্যাংক ইউ। না, মানে একজন মানুষও মারা যাওয়াটা তো আসলে কাম্য নয়, কিন্তু ধরুন মরে নাই, শরীফ ওসমান হাদি মরে নাই, এটা ইলেকশনের মৃত্যু না। ইনফ্যাক্ট আজকেও মরে দুজনের নাই, মৃত্যুর খবর এসেছে, তাহলে দুটো তাহলে ঘটনা। এবার আপনার আরেকটা জিনিস বলেন, আপনি বাংলাদেশের মানুষের কথা বলছিলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বা তারা, কিন্তু বাংলাদেশের মানুষের যে ভোটিং রাইটস, এটা নিয়ে সবসময় কথা হয় যে আমরা আর যোগ্য লোককে চুজ করি না বা করতে পারি না। এইটাকে আপনি কিভাবে আমরা যোগ্য দেখবেন? লোককে চুজ করতে পারি না কথাটা ঠিক না। যোগ্য লোক আমাদের সামনে আসে না, যোগ্য লোককে আসতে দেয় না। এই যে নির্বাচনটা হলো, এখানে আপনি দাঁড়াতে পারতেন স্বতন্ত্র, আপনার যোগ্যতা নাই। মানে হ্যাঁ, আমার তো ইচ্ছা হয়েছিল। না, আপনার ইচ্ছা হয়েছিল, মানে আপনি তাসনিম জারা হচ্ছে কত খারাপ। না, কম্প্যারিজনে কিছু নেই, ধরেন আমি না আমার না থেকে না, মনে কত করি যে খারাপ, আমি হ্যাঁ কত খারাপ। দাঁড়াইতেই তাসনিম হয়তো জারাকে চেষ্টা করতে 5,000 সই পাওয়ার জন্য স্ট্যাটাস দিতে হয়েছে, আবেদন জানাতে হয়েছে। তা আপনি ওইরকম 5,000 সই জোগাড় করতে হইতো। 5,000 সই আপনার কেন লাগবে? একটা দল যখন একটা চোরকে দাঁড় করিয়ে দেয়, তার তো 5,000 সই লাগে না। দল তাকে একটা দিয়ে দিয়েছে, একটা চিঠি, দল তাকে মনোনীত করেছে, সেটা নিয়ে চলে গেলেই হয়। তাহলে আপনি বলছেন যে এই জিনিসগুলো সংশোধন হওয়া, এই জিনিসগুলো সংশোধন করার চেষ্টা তো এই সরকার করে না। ওনারা সংস্কার করতে এসেছিল, ওনারা সারাদিন ওনারা তো ব্যস্ত। গণভোট করছেন, অনেকগুলো সংস্কার গণভোট করছেন। তো ওনারা গণভোট নিয়ে আমি আলাপই করতে চাই না। না না, আমি একটা নিয়ে আলাপ করতে না চাই না, না, আপনিও তো গণভোট না, দিয়েছেন আমি এটা না আজকে। আলাপ করতে চাই না। কারণ না না, এটা আমি আলাপই করতে চাই না গণভোট নিয়ে। মানে কেন আপনি মনে করছেন এটা অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয়? না, এটা টোটাল ভোটটাই তো অপ্রয়োজনীয় ছিল। এটা ওনারা ইচ্ছা করে করেছেন, এটা ওনাদেরকে বাঁচানোর জন্য করেছেন। জুলাই সনদের প্রতি কোনো ভালোবাসার থেকে এটা তারা করেন নাই। অলরাইট, আমি আপনাকে প্রমাণ করে দিব জুলাই সনদের প্রতি ভালোবাসার থেকে যে করেন নাই। হ্যাঁ প্লিজ বলুন আপনি। ওনারা বলেছেন নারী পুরুষ লিঙ্গ ভেদে, তৃতীয় লিঙ্গ, এমনকি কারো যদি বিকল্প যৌনাচরণ থাকে, কাউকেই রাষ্ট্র আলাদা চোখে দেখবে না। Yeah. অথচ এই নির্বাচনে একটি প্রধান দল যারা অংশ নিচ্ছে, তারা নারীকেই সমান মানুষ মনে করে না। আপনার চেয়ে আপনার বোনটা ছোট, মানে সম্মানে ছোট, সবকিছুতে ছোট, কারণ এটা নাকি পূর্ব নির্ধারিত, এটা ঠিক করে দেওয়া হয়েছে। তো যারা জুলাই সনদের বিরুদ্ধাচরণ করছে না, এটা জুলাই সনদে এটা আছে না, ওনারা হ্যাঁ দিবে না। হ্যাঁ দিলে পরে ওনারা কি এটা মানবে যে নারী পুরুষ লিঙ্গ ভেদে হিজড়া থেকে শুরু করে সবাই সমান আচরণে দেখবে? উনি নিজেই তো দেখে না। এই দলের যিনি নেতা এবং দলের যারা সদস্য, তারা নিজেরাই তো নিজের দলের নারী সদস্যদেরকে সমানভাবে দেখে না। মুখে মুখে জুলাই সনদ, আপনি হ্যাঁ দিয়ে আসবেন কিন্তু এটা মানবেন না। শরিয়া আইন চালু করার কথা বলবেন, কিন্তু এইখানে বলেছেন বহুত্ববাদী, এখানে বলেছেন সকলকে ইনক্লুসিভ করবেন, তাই না? কিন্তু ধরুন গণভোট যখন মেয়েদেরকে ছোট করতে হয় তখন ধর্ম আসে, আর যখন নিজেদেরকে বড় করতে হয় তখন জুলাই সনদ আসে। মানে আমরা তো আসলে সবাই এরকমই না, নিজেদের মতো না, আমরা এরকম না। করতে চাই। আমি আপনার সাথে যে কথাগুলো বলছি, আমি আর আপনি একই রকম না। আমি বলছি, আপনি বলছেন না। আপনি বারবার বলছেন আমরা একই রকম, আমরা একই রকম না। আমরা যে সবাই একই রকম না, আমাদের মধ্যে যে বৈচিত্র্য আছে, এটাই হচ্ছে একটা সমাজের সৌন্দর্য। বরং এরা ভাবছেন আমরা সবাই একই রকম, সকলকে হ্যাঁ দিতে হবে। ওনারা হ্যাঁর পক্ষে প্রচারণা করেছেন। আপনি বলেন নৌকার পক্ষে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ একাই নির্বাচন করে। সরকার নৌকার পক্ষে থাকে, তাই নৌকা জিতে। তাহলে হ্যাঁর পক্ষে সরকার আছে, হ্যাঁ জিতবে, তাই না? তো এই ভোট নিয়ে আমার আলাপ করতে হবে কেন? এটাকে আওয়ামী লীগের চেয়ে আলাদা কোনো ভোট? অন্য সময় আওয়ামী লীগ নিজের তার পক্ষে থাকতো, আওয়ামী লীগ জিততো। এখন সরকারের মার্কা তো হ্যাঁ, তো সরকার হ্যাঁর পক্ষে আছে, যে হ্যাঁ জিতবে। তো একই তো ভোট হইল। সরকার কি কারো পক্ষে থাকার কথা ছিল? আমি যে অযৌক্তিক কথা বললে আপনি উত্তর দিবেন, কিন্তু আসলে তো আমি অযৌক্তিক কথা বলছি না। না, বরং আজকে বাংলাদেশের জন্ম, আজকে বাংলাদেশের জন্ম। ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যা কেন দিতে হয়? আজকে এখন ব্যাখ্যা দিক, আজকে বাংলাদেশের জন্মদিন, ব্যাখ্যা দিক।
আচ্ছা, আমরা আমরা এই টপিকে আর কথাই বলবো এই না। টপিকেই কথা হবে, এই টপিকেই কথা হবে আগামী 5 বছর। কারণ এই টপিকে কথা বললে পরে মানুষ ভয় পেয়েছে। কথা তো ছিল যে জুলাই সনদে যখন লেখা হচ্ছে, কথা তো ছিল এই জুলাই বিপ্লবের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। কতজন লোক কথা বলার জন্য কারাগারে গিয়েছে আপনি বলেন? আনিস আলমগীরের নাম ভুলে গিয়েছেন? মঞ্জুরুল পান্নার নাম ভুলে গিয়েছেন? কেন গিয়েছিল? সংবিধান নিয়ে আলোচনা হবে, সে আলোচনায় গিয়ে তাদের নামে সন্ত্রাস বিরোধী মামলা হয়েছে। সংবিধান নিয়ে আলোচনা করা কি সন্ত্রাস করা? এবং আজকে এই কথাটা বলবো বলে এই নির্বাচনটা আমরা চেয়েছি, কারণ এই নির্বাচন আল্লাহর রহমত, ওনারা যাবেন, ওনাদের যাওয়া দরকার। কিন্তু ধরুন আপনার এক্সপেকটেশন তার মানে যে উইল হ্যাভ আমার এক্সপেকটেশন বাংলাদেশ, আমার এক্সপেকটেশন সেই বাংলাদেশ যেখানে না, আমার এক্সপেকটেশন সেই বাংলাদেশ যে বাংলাদেশকে 10 বছর পরের কথা চিন্তা করে আমি কিভাবে দেখি। কেন আপনাকে কিভাবে দেখতে হবে? কেন আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি আপনার কয়টা চুল পাকবে এটা চিন্তা করেন? আপনি নিজেকে 10 বছর পরে দেখেন? মোটেও দেখেন না। আপনি কোথায় দেখেন আসলে নিজেকে? আপনি দেখেন আপনার স্বপ্নগুলি সফল হয়েছে। সেই স্বপ্ন সফল করার বাংলাদেশ আপনি পেয়েছেন? সেই স্বপ্ন সফল করার লক্ষ্যে গত 2 বছর কাজ হয়েছে? আপনি নিজে বলেন না, আপনি 10 বছর পরে নিজেকে কোথায় দেখেন? বাট আপনার কি মনে হয় যে নির্বাচন এটার প্রক্রিয়া, সেটাতে নির্বাচন একটা প্রক্রিয়া যেখানে মানুষ তার মতামত দিতে পারে, সেই মতামত সে স্বাধীনভাবে দিতে পেরেছে, দিতে পারে? এই প্রশ্ন হবে, আজকে হোক না হোক, এটাই প্রশ্ন হবে। গতকাল রাতে সারা রাত ধরে নানান রকম নিউজ আমরা দেখছিলাম, নিউজ ফিডে আসছিল। এটা কেন হবে? এটা তো আওয়ামী লীগের সময় হওয়ার কথা। রাত্রেবেলা ভোট নিয়ে চিল্লাবিল্লা হওয়ার কথা তো আওয়ামী লীগের সময়। এখন কেন চিল্লাবিল্লা হচ্ছে? জি, কেন হচ্ছে বলে আপনার মনে এটার হয়? উত্তর দিক। বাংলাদেশের জন্ম হচ্ছিল, এটা কি প্রসব বেদনা? বলে কি করে যে বাংলাদেশের জন্মদিন? এখন তো ধরুন আমরা তার মানে যদি এখন আমরা প্রত্যাশা কি করতে পারি, তাহলে ধরুন এটা হয়ে গিয়েছে 2 বছর চলে, বললাম না, নতুন সরকার আসছে, শোনেন, তার মানে আপনার প্রত্যাশা চেঞ্জ কি? হবে, মানে আপনার প্রত্যাশা আমি কি তো থাকে? ভয় পাই যেটা ভাবতে, যে না, না, আমি আপনাকে একটা- চেঞ্জ হয়ে আমি যাবে আপনাকে একটা রাতারাতি। উদাহরণ- Because আমরা 5ই আগস্টও একই রকম স্বপ্ন দেখেছিলাম, চেঞ্জ না, হয়ে আপনি যাচ্ছে। 5ই আগস্ট স্বপ্ন দেখাইতে আসে নাই। 5ই আগস্ট একটা দুঃস্বপ্ন ভাঙার টাইম হয়েছে। আপনি কিন্তু দুঃস্বপ্নটা মনে কি? হয়েছিল না, আচ্ছা দুঃস্বপ্ন থেকে জেগে উঠে মানুষ কি দেখতে চায়? না, আমার যেটা মনে দেখতে হয় চায় নাই। সেটা। আমার মনে হয় নাই, কারণ এরা যে কি করবে এটা আমি বুঝতে পারছিলাম। আপনি আমাকে বলেন, যে দল এসে বলল তারা বৈষম্য দূর করতে চায়, সেই দল গেল কার সাথে? যে নারী পুরুষে বৈষম্য করে সেই দলের সাথে ইলেকশন করলো। স্বপ্ন সফল হয়েছে আপনার? না, সেই পুরনো কথা বহু বছর আগে যেটা আমরা শুনেছিলাম না, যে না, আপনার একটা স্বপ্ন সফল রাজনৈতিক নির্বাচনের জোট, এটা আমাদের আইডিওলজিক্যাল কোনো নির্বাচনে জোট কোনো আদর্শ নয়। থাকে না, আদর্শবিহীন নির্বাচন, সেটাই কি ঠিক? মানে এই কথাটা মানে শুনে আমি নির্বাচন, একেবারেই- বাংলাদেশ আদর্শবিহীন ভাবে চলবে নির্বাচনের প্রয়োজনে, চাকরি পাওয়ার প্রয়োজনে, বিভিন্ন কারণে, আমার নিজের স্বার্থের প্রয়োজনে, এইসব ভাবেই আমরা পরিচালিত হব। আমি কিছু করি নাই ভাই, ঘুষ একবারই দিয়েছি জীবনে শুধু চাকরিটা পাওয়ার জন্য। এটা কি ঠিক হইলো? তো ভাই, আমি গিয়ে আমার আদর্শের বিপরীতে একজনের সাথে যোগ দিয়েছি, কোনো কারণ নাই ভাই, শুধুমাত্র সিটটা পাওয়ার জন্য, আসনটা পাওয়ার জন্য। এটা ঠিক না, এই সমালোচনা তাদেরকে শুনতে হবে না। এটা সমালোচনা না, এটা সত্য। এটা সমালোচনা না। জি। সমালোচনা হচ্ছে কি জানেন? দুই পক্ষের সমান সমান যুক্তি আছে, সম আলোচনা। এটা সম আলোচনা না। ওকে, দ্যাটস ট্রু। হ্যাঁ, এটা এটা তারা করেছেন, এটা তারা করেছেন, এবং এটা তারা করে প্রমাণ করেছেন। তারা মুখে যা বলেন মনে সেটা বিশ্বাস করেন না। ধর্মে এটারও একটা বিধান আছে, এদেরকে কি বলে। কিন্তু ওই সময় ওনারা আবার ধর্ম মনে থাকে না। ওনাদের শুধু নারীর বেলায় ধর্ম মনে পড়ে, ওনাদের নিজের মতামত চাপিয়ে দেওয়ার সময় ধর্ম মনে পড়ে, অন্য সময় ধর্ম মনে পড়ে না। একবার বলেন আমরা ইউরোপের মতো কল্যাণ রাষ্ট্র করবো, আরেকবার বলেন হালাল ট্যুরিজম চালু করবো। বাংলাদেশে হালাল ট্যুরিজম এটা কি জিনিস? জানি না, নতুন কনসেপ্ট হতে পারে। এটা নতুন কনসেপ্ট না, আপনাকে আমি বুঝাই বলি এটা কি জিনিস। হালাল ট্যুরিজম হচ্ছে মুসলিমরা যখন এমন দেশে যান যেখানে অনেক সংখ্যাগরিষ্ঠ অমুসলিম আছে, যেখানে নামাজ পড়ার জায়গা নাই, যেখানে মসজিদ নাই, যেখানে হালাল খাবার পাওয়া যায় না, যেখানে আপনি কোনো সি বিচে গেলে বা কোথাও গেলে এমন পোশাকের মানুষদেরকে দেখতে হয় যেটা দেখে আপনি লজ্জা পান, ওরকম জায়গাতে ওই সব দেশ তারাই হালাল ট্যুরিজম চালু করেছে। কারণ ওদের দেশে মুসলিমরা যেতে চায় না, ওরা যেহেতু ট্যুরিজম বিক্রি করে, তখন তারা কি বলেছে যে আমার দেশে আপনি এসে আপনার মতো পরিবেশে ট্যুরিজম করতে পারবেন। সেটা কিরকম? একটা বিচ এলাকা ঠিক করে দেয়, সেখানে ওই মুসলিম যারা হালাল তারাই যান, তারা ওই বিচে থাকেন, কিন্তু কম পোশাক পরা নারীদেরকে তাদের দেখতে হয় না। অথবা ধরেন যে খাবারগুলি থাকে সব হালাল, হালাল সার্টিফাইড। অথবা তারা যে প্লেনে যাচ্ছেন সেই প্লেনে হালাল হালাল ফুড সার্ভ করা হয়। তারা যে হোটেলটাতে থাকেন সেই হোটেলে নামাজ পড়ার জায়গা থাকে, ডেস্কের মধ্যে কোরআন শরীফ থাকে। এগুলো এগুলো তো চাইলেও বাংলাদেশে সম্ভব না। আমার এখানে তো দরকার নাই এটা, কারণ আমাদের দেশে সবাই মুসলমান। আমার দেশে আমি হালাল খুঁজতে যাবো কেন? আমার দেশে হালাল ট্যুরিজম চালু হলে কি হবে বুঝতে পারেন? আমাদের দেশে হালাল ট্যুরিজম চালু হলে কক্সবাজার একটা এলাকা হবে যেখানে ওনাদের দলের লোকেরা যাবে, আর বাকি জায়গাতে আপনি যখন একটু কম পোশাক পরে যাবেন, একটা জনতা এসে হাজির হবে, হালাল জনতা এসে আপনাকে বলবে এই কাপড় পরেন, সেই কাপড় পরেন। তখন ওনারা বলবেন ওনারা যেটা করছেন ওইটা ভালো, আর এই পাশে যারা আছে তারা ভালো না। ওনারা নতুন বৈষম্য তৈরি করবেন। বাংলাদেশের মধ্যেই মুসলিমদের মধ্যে হালাল করে একদল লোক ট্যুরিজম আর হারাম করে আর দল ট্যুরিজম, এটা তৈরি করবেন।
আচ্ছা, আপনি যে দলটাকে নিয়ে কথা বলছেন, আমি কোনো সেই দল নিয়ে কথা বলছি না, আমি এটা এক ধরনের রাজনীতি নিয়ে কথা বলছি, যে যে রাজনীতি রাজনীতি নিয়ে যে আমরা কথা রাজনীতি বলছি, ধর্মের সৌন্দর্যকে নষ্ট করে সেই রাজনীতি কি আপনার ধর্মকে মনে বিক্রি হয়েছে করে। যে বাংলাদেশে নতুন করে উত্থান হয়েছে, মানুষজনের এটার প্রতি আগ্রহ অনেক ধরেন বেড়েছে? এই যে আমি 10 বছর পরে দেখতে চাই না তো। ওকে, ওকে। আচ্ছা, একটা জিনিস বলেন। 10 বছর পরে এই তরুণরা একটা বয়সে যাবে না, এখন যার বয়স 25 তার বয়স 35 হবে না, হুম, এখন যার বয়স 30 তার বয়স 40 হবে না, জি। তখন সে রাস্তায় যখন হাঁটার সময় গালিগালাজ খাবে, ইনশাল্লাহ। আজকে যে গালিগুলি তারা দিয়েছে, তাদের পরের প্রজন্ম তাদেরকে এর চাইতে কঠিন গালিগালাজ করবে, কারণ এটা তারা শিখিয়েছে। আচ্ছা, এখন ধরুন বাংলাদেশে তো এখন যে ধরুন নির্বাচন প্রায় শেষ দিকে, আর আধা ঘন্টারও কম সময় আছে, এবং এখন তো ধরুন প্রেডিকশনের টাইম, নানা রকম কথাবার্তা হচ্ছে। আহ, আপনার কাছে কি মনে হয় দুটো বড় জোটই আমি তো আসলে না, মুখোমুখি আমি হয়েছে প্রেডিক্ট করি না। নির্বাচনে? এই নির্বাচন সরকারের পক্ষপাত ছিল। যে নির্বাচনে সরকার একটা পক্ষে থাকে, সেই নির্বাচন যতই ভালো হোক, সেই নির্বাচন আসলে প্রশ্ন থেকে যায়। প্রশ্ন থেকে যায়। আর সেই নির্বাচনের সময় যদি সরকারের প্রধান বলে আজকে বাংলাদেশের জন্মদিন, তখন আরও প্রশ্ন ওঠে, উনি আসলে বাংলাদেশের জন্মদিন জানে না? মুক্তিযুদ্ধের ইতিহাস ওনার জানা নাই? উনি যে রিসেট করার কথা বলেছিলেন, আজকে বাংলাদেশের জন্মদিন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জন্ম নিচ্ছে। তুষার, এটা প্রবলি বুঝিয়েছেন যে ধরুন গত তিনটা নির্বাচন নিয়ে আলোচনা আপনি হচ্ছে, ওনাকে ডেকে এবার ইন্টারভিউ একটা করেন, আপনি ওনাকে ডেকে এবার একটা ইন্টারভিউ করেন, উনি নির্বাচন আপনাকে হচ্ছে। ইন্টারভিউ দিবেন না, উনি বিদেশিদের ছাড়া দেয় না ইন্টারভিউ। সো নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছিল এতদিন ধরে, বাংলাদেশ 2.0, সেটার জন্মদিন তিনি এরকম একটা মিন করেছেন ও অ্যাকচুয়ালি। ও ও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে ওনার কথা হয়েছে? না, আমিও আসলে দেখেছি ওই রিলসেই যেটা তা দেখা যায়। আপনি ওনাকে ডিফেন্ড করছেন কেন? ওনার কারণ এখানে তো ওনার পক্ষে কেউ নাই, আপনি যেহেতু, so আমিও যদি এখন, এটা আপনি জানেন তুষার ভাই, উনি উনি সাংবাদিকতার- গোটা জাতিকে ওনার পজিশনের কারণে এই কথাটা বলে দিতে পেরেছেন। ওইখানে তো আমাদেরকে ডিফেন্ড করার কেউ ছিল না। আমাদেরকে ডিফেন্ড করার কেউ ছিল? আমাদের মনে হয় সাধারণ মানুষের ওইখানে ডিফেন্ড করার কোনো সুযোগ ছিল? ওই বক্তৃতা উনি কোনো জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন? উনি ওনার এই যে সারা রাষ্ট্রযন্ত্র জনকে পাহারা দিচ্ছে, সেই পাহারা ছাড়া দাঁড়িয়ে উনি এই বক্তৃতাটা দিতে পারবেন? বলতে পারবেন আজকে বাংলাদেশের জন্মদিন? দিতে পারা উচিত ছিল। আমি এই প্রসঙ্গগুলোই বলছিলাম যে আমরা এইগুলোই আশা করেছিলাম চেঞ্জ হবে, কিন্তু সেটা হয়নি। আজকে একটা দল অংশ নিচ্ছে বাংলাদেশের জন্মের জন্য, যার প্রধান যুদ্ধ করেছিলেন, তাই না? জি। আর উনি বলেন আজকে জন্মদিন। জামাতের আমি বলি, জামাতের আমির বলেছে না, অলি আহমেদ চিটাং থেকে স্বাধীনতা শুরু করেছেন। তো এটা কি নতুন ইতিহাস লেখার সেই প্রক্রিয়া, যে আজকে বাংলাদেশ জন্ম নিচ্ছে? এখন অলি আহমেদ দিয়েছিলেন ডাক, আর এখন বাংলাদেশ জন্ম নিচ্ছে। আচ্ছা, এই ভোটটাতে বলা হচ্ছে যে জেনজিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভোটার, তারা ভোট দিতে গিয়েছে, যাচ্ছে, দিচ্ছে। আহ, তাদের ভোট আমরা দেখেছি যে 2008 সালেও মনে করা হচ্ছিল নতুন ভোটার, তরুণ ভোটারদের একটা চেঞ্জ আসবে, এবং সেটা একটা জোয়ার ছিল যেটা ওই সময় একটা দলকে ক্ষমতা এনেছিল। এখনো কি মনে হয় যে তারাই আসলে গুরুত্বপূর্ণ আমি factor? আপনাকে একটা প্রশ্ন করব, এটা বোঝার জন্য। আপনিও বুঝবেন এবং যারা দেখছে তারাও বুঝবেন, এবং এটা আমার আজকের শেষ প্রশ্ন, আমার ধারণা। আপনি আরও একটা প্রশ্ন হয়তো করতে পারেন। জেনজি এই টার্মটা কোত্থেকে এসেছে? এটা ধরুন জেনারেশন জেড বলা না, হয়। কোত্থেকে? এটা আগে জেন মিলেনিয়াম ছিল, এটা বিভিন্ন কোত্থেকে? জেনারেশন। হু অ্যাকচুয়ালি ক্রিয়েটেড ইট? ইটস এ ওয়েস্টার্ন, এটা ইজ ওয়েস্টার্ন, ইটস এ ওয়েস্টার্ন কনসেপ্ট, হ্যাঁ। এবং এটা মূলত একটা আমেরিকান কনসেপ্ট। কেন? আমেরিকানরা বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা জেনারেশন অনেক শান্তি সমৃদ্ধি পাওয়ার কারণে দে বিকেম বেবি বুমার্স। হু বিকেম বেবি বুমার্স? যারা অনেক বাচ্চা জন্ম দিচ্ছিল, কারণ তাদের ওইখানে একটা আপাত শান্তি সমৃদ্ধি এগুলো এসেছিল ইউরোপ আমেরিকায়, এবং তখন তারা বেবি বুমার্স হয়েছে। তারপরে এক্স, আলফা, মিলেনিয়াল, এগুলো তারা বলতে শুরু করেছেন, এবং প্রত্যেকটাই তারা হিসাব করেছেন তাদের অর্থনীতি, তাদের লোকজন, তাদের তরুণ, এটা দিয়ে। আমাদের দেশে আজ পর্যন্ত এরকম হয়েছে যে আমাদের সন্তান জন্মদান কমেছে? আমরা ছিলাম 7.5 কোটি, হয়েছে 20 কোটি। ঢাকা শহরে লোক ছিল 50 লাখ, এখন হয়েছে 3.5 কোটি। আমরা তো সবসময় বেবি বুমার্স। আপনি হিসাব করতেছেন আমেরিকাতে জেনজি হয়েছে, আপনিও জেনজি হয়েছেন। আমেরিকাতে 11টা সিস্টেমের ছেলেমেয়ে পড়াশোনা করে। আমেরিকাতে ইবতদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরকম দেবন্দি মাদ্রাসা, নানান মাদ্রাসা, এগুলো আলাদা আলাদা আছে। না, না। ইংলিশ স্কুলের 2 রকম 3 রকমের পদ আছে, হ্যাঁ। ও লেভেল, এ লেভেল, তারপরে কি জানি একটা আছে, অক্সফোর্ড কারিকুলাম, একটা পিয়ারসন ক্যামব্রিজ কারিকুলাম আছে। আমেরিকাতে এগুলো আছে। আবার আসেন আমেরিকাতে বাংলা মিডিয়ামের মধ্যে আবার একটা ইংলিশ ভার্সন, যেটার বাংলা বই ট্রান্সলেট করে ইংলিশে পড়েন আপনি, আসলে আছে। তো ওদের জেনজি একটা লেখাপড়া করে, ওইটা দিয়ে জেনজি হয়। আমাদের এখানে 11 রকমের লেখাপড়া করে একটা জেনারেশন, আপনি তাদেরকে একসাথে জেনজি বলে দিচ্ছেন? এক
দল আরেক দলের ভাষা বুঝে না, এক পক্ষ আরেক পক্ষের সংস্কৃতি বুঝে না, এক পক্ষের পোশাকের সঙ্গে আরেক পক্ষের পোশাকের তফাৎ। এক পক্ষ বলে তুমি জিন্স পরো না, আরেক পক্ষ বলে যে তুমি এই কি পরেছো, টাকনোর উপরে পায়জামা পরেছো। এক পক্ষ আরেক পক্ষকে এইটা বলে। আপনি মনে করেন এরা একটা জেনারেশন? ইউ হ্যাভ আ ইউ একটা না, তাইলে আপনি সব এটাকে তাহলে এইভাবে বলা না যায় না একটা সব জেনারেশন উইথ ডিফারেন্ট ভিউজ এন্ড a generation, no, it's generation with a different views and opinions after having a common education, a common culture, a common economic level, a common place where সেটা কি everybody হয়? can মানে interact. একদম common 100 বার হয়। আমেরিকাতে হয় কেমনে, ইংল্যান্ডে কেমনে হয়, আপনার এখানে হয় না এই কেন? জায়গা থেকে উঠে আসে। আমেরিকাতেও তো প্রচুর রেসিজম আছে, না, সেটা রেসিজম হয় আছে, সব। হ্যাঁ রেসিজম আছে। সেটা কার সাথে কার? লেখাপড়া যে করতে পারে নাই তার সাথে যে লেখাপড়া করেছে তার। আপনি এই তর্কগুলো যে করতেছেন না, এগুলো আসলে আপনি আমাকে উস্কাচ্ছেন ভাইরাল করার জন্য। আপনি পুরাটা শুনেন। না না, আমি শুনতেই না চাইছি। না, নিউ আমি ইয়র্কে আপনি আপনাকে নিউ ইয়র্কে আপনি উস্কাচ্ছি যারা না। হারলেমে রাখেন তার সাথে রেসিজম করেন। ওইখানে বর্ণবাদ আছে, কিন্তু ওইখানে এমন না যে আপনি কালো হলে আপনি এমন একটা স্কুলে পড়বেন যেখানে কারিকুলাম আলাদা। রাইট রাইট। হ্যাঁ রাইট, হ্যাঁ আমি খুব কম রং কথা কম বলি, ঠিক আছে। সো ওইখানে আপনার ইউনিফাই করার সবগুলি যে উপাদান ফ্যাক্টর সেগুলো কাজ করছে, আর আমাদের এইখানে আমাদেরকে ডিসইউনাইটেড করার যত ধরনের উপাদান আছে সেটা কাজ করছে। সো তাহলে ওই প্রশ্নটার উত্তর কি হবে আপনার কাছে, আমি যেটা জানতে চেয়েছিলাম, নির্বাচন আমেরিকাতে কোনো দল পারবে এসে বলতে এরকম যে আমার দলে কোনো নারী প্রেসিডেন্ট হইতে পারবে না, বা আমার দলে কোনো নারী আমির হইতে পারবে না? না এখন ধরুন দূষণ না, পারবে না। যদি এটা বলে, না, পারবে না। আপনি তাকে অ্যাকসেপ্ট কইরেন না, আপনি তাকে ভোট দিয়ে না না, ওই খুব দারুণ না। এই যে আপনি আরেকটা একটা যুক্তি দিলেন জি, না, এটা বল। ফ্যাসিবাদের পক্ষের যুক্তি। ওকে, একটা দল আমি আপনাকে, তো ভাবছি এটা গণতন্ত্রের পক্ষে। না এটা ফ্যাসিবাদের পক্ষের যুক্তি। কারণ ফ্যাসিবাদ কি করে, আপনার সাথে তার চিন্তার অমিল আছে, সে মনে করে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়। তো আপনি তারে অ্যাকসেপ্ট করেন না, ভোট না দিতেন, দাঁড়াইতে দিতেন, দাঁড়াইতে দেন নাই কেন? এইটাই কারণ যে সবকিছু এইভাবে হয় না। একটা জিনিস যেটা করা যায় না সেটা করতে পারা যায় না, এটা করতে হয় না, ঠিক আছে। তো আপনি কারো বুকে গুলি চালা দিতে পারবেন না। না নিশ্চয়ই সেই বোধ বুদ্ধি সবার আসুক, এটা হচ্ছে না, আমাদের এটা প্রত্যাশা। এটা বোধ বুদ্ধিটা বুঝছেন নিজের বেলায় আসে না। বাংলা ভাষা একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। আমি এটাকে নতুন করে বলেছি যে আমার বেলায় আইন, তো আর তুমি করলে ফাইন। তো ব্যাপারটা কি এইরকম? গণতন্ত্র এটা বলে? বলে না। এই দেশে একটা জেনারেশনকে আপনারা খুব সুন্দর জেনজি বলে দিচ্ছেন, কিন্তু এই জেনজি কি আসলে ঐক্যবদ্ধ, একই রকম চিন্তা করে না। যে জেনারেশন একই রকম চিন্তা করে না, সেই জেনারেশন আগামী 10 বছর 15 বছর পরে গেলে যে ডিসইউনিটি তৈরি হবে, যে বৈষম্য তৈরি হবে, সেটা সামাল দিতে পারবেন? একজনের ভাষাই তো আরেকজন বুঝবে না, একজনের কথা আরেকজন বুঝবে না, একজনের কালচার আরেকজন বুঝবে না। একজন শুনে কাওয়ালি, আরেকজন শুনে কেটি পেরি, একজন শুনে কোরিয়ান কি জানি আছে না, K-pop। কে পপ। হ্যাঁ, কিন্তু আপনি মানে সবাইকে একজন একই শুনে জিনিস hip শোনাতে চান, মানে না, সবাই একই এডুকেশন নিবে, তারপরে ওই একই জায়গা থেকে সে সিদ্ধান্ত নিবে, ঠিক আছে। সব গাছ একই সমান লম্বা হয় না। আপনি যদি সব একই বীজও লাগান, তারপরে একটা বড় হবে একটা ছোট হবে, বাট আপনি বীজ লাগানোর সময় সমভাবে বীজ লাগাবেন, সমভাবে সার দিবেন, যাতে ইউনিটি তৈরি হয়। সো ডু ইউ থিঙ্ক যে নতুন সরকার এটা চিন্তা করবে, এরকম চিন্তা আমি জানি না, আমি তো সরকারি নাই। কিন্তু আমাদের তো এই প্রত্যাশা থাকবে বা এই আপনারা সাজেশন আপনারা এইভাবে অনুষ্ঠান করলে এই চিন্তা করবে না, আপনাদেরকে বলতে হবে যেটা করো। আপনারা বলার জন্য কিছু লোক এই ধরে জন্য নিয়ে যে আসেন। আপনাকে নিয়ে এসেছে। নেই, আমি বলতে নিছিলাম, আপনারা বলার জন্য কিছু লোক ধরে নিয়ে আসেন যাদেরকে আপনারা মনে করেন সাহসী, মুখের উপরে কথা বলে। এই লোকগুলি সাফার করে, এই লোকগুলি এইভাবে কথা বলার জন্য সব জায়গাতে নিগৃহীত হয়। বাংলাদেশে সত্য কথা বললে অপমানিত হইতে হয়, বাংলাদেশে মিথ্যা কথা বললে সম্মানিত হওয়া যায়। আমিও যদি আপনার মতো মাথা নেড়ে বলতাম সবার মতো আজকে বাংলাদেশ জন্ম নিয়েছে, আরে কি বাহবা, এখন শুরু হয়ে যেত। না আমার মনে হয় যে এরকম এটার সঙ্গে দ্বিমত করার, আপনি যেরকম দ্বিমত করেছেন এরকম অসংখ্য আপনার লোক দ্বিমত এর করার সঙ্গে অধিকার আমি কেড়ে নেই নাই, কিন্তু আপনার দ্বিমত করার অধিকার আমি কেড়ে নেই নাই, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার অনেকের দ্বিমত করার অধিকার কেড়ে নিয়ে বলেছে আমরা সবাইকে কথা বলতে দিয়েছি। সবাইকে কথা বলতে দিলে সাংবাদিক কারাগারে থাকে কেন? না ইনফ্যাক্ট 2 দিন 3 দিন আগেও একটা সাংবাদিক মানে একটা মিডিয়া অফিসে যে ঘটনাটা ঘটেছে, এটা তো বাংলাদেশের ইতিহাসেই বোধহয় একেবারে। আর এর আগে যেগুলো ঘটেছে সেগুলা কিছু না, হ্যাঁ মানে সবগুলো তাই না? লেটেস্ট আপনার মনে আছে আওয়ামী লীগের একটা বয়ান ছিল, সেটা কি? সেটা হচ্ছে 75-এর আগে আর 75-এর পরে। এই একই বয়ান এখন হচ্ছে 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে। হোয়ার ইজ দ্য চেঞ্জ?
শঙ্কাটা তো এখানেই তুষার ভাই, মানে আমি এটাই বলার চেষ্টা করছি যে হোয়ার ইজ দ্য চেঞ্জ, এখন যে নির্বাচনে যে ভোটের মাধ্যমে সেই চেঞ্জটা হবে সেটাকে আমরা আশা করতে পারি? ওই যে আপনারা 10 বছর ওই যে আপনারা 10 বছর পরে ভেবে ভেবে চুল করবেন পাকা, দরকার নাই তো। প্রতিদিনের জন্য বাঁচেন, একদিনের জন্য বাঁচেন। লিভ ফর টুমরো, ট্রাই টু মেক এ বেটার টুমরো, অ্যান্ড দেন অ্যানাদার বেটার টুমরো, দেন অ্যানাদার বেটার টুমরো। আচ্ছা, আপনি বলছিলেন আপনার সময় নেই, শেষ দিকে চলে এসেছি। আপনি পার্টিকুলার কোনো এবারের নির্বাচনে 299টা আসনের কোনো ক্যান্ডিডেট বা কোনো কিছু নিয়ে আপনি একটু নিজে আগ্রহী কিনা যে এই জায়গাটা? না, আমি একদমই আগ্রহী না। কারণ এই নির্বাচনে বাংলাদেশের প্রকৃত যারা প্রতিনিধিত্ব করা উচিত তাদের একটা বিরাট অংশ কখনো দাঁড়াতে পারবে না। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর যে নিয়ম, সেখানে অনেক বাধা সৃষ্টি করে রাখা হয়েছে। টাকার খেলার যে নির্বাচন, সেটাকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। নাহলে এত টাকা ধরা পড়লো কেন? তাই না? টাকা মানে আছে, টাকার খেলা চলছে। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার যে সম্ভাবনা, একদল গুন্ডা পান্ডা হুন্ডা না থাকলে যে নির্বাচন হয় না, সেটা এখনো টিকে আছে। অনেক বাধা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু তাই বলে গুন্ডা পান্ডা হুন্ডারা নাই, ব্যাপারটা তা না। হুন্ডা রেখে এখন কেউ পাটোয়ারির পিছনে, কেউ আব্বাসের পিছনে হাঁটছে, পরের দিনই আবার হুন্ডা নিয়ে বাইর হবে। তো কিছুই তো বদলাতে পারেন নাই, তাহলে বদলানোর ক্রেডিট নেওয়ার কথা চিন্তা করেন কেন? বরং স্বীকার করা উচিত যে আমরা কিছু বদলাতে পারি নাই। কিন্তু এই বদলানোটা ধরুন যে শুধু তারাই বদলাবে নাকি আমাদের নিজেদেরও বদলানো দায় আছে তুষার ভাই? প্রার্থীরা বা যারা ভোটার না না, প্রত্যেকেরই তো এক একটা স্টেক হোল্ডার হ্যাঁ সিস্টেম। হ্যাঁ, এটাই তো আসলে আপনি বারবারই নিজের ঘাড়ে দায় নেন, তাই না? কারণ ওনারা কোনো দায় নেবে না, ওরা নিজেদেরকে ইনডেমনিটি দিয়েছেন, দায় সব আমাদের। ওনারা 2 বছর যা করেছেন ওইটার জন্য ওনারা সমালোচিত হওয়া, বিচারের মুখোমুখি হওয়া, ওইটুক কনফিডেন্স তাদের নাই। ওনারা নিজেদেরকে দায় মুক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের সকল দায়। অলরাইট, মনে হয় তার মানে কি আমাদের কপালটাই এরকম, আবার রিস্টার্ট বা আবার নতুন করে চিন্তা করা, স্বপ্ন দেখা, বাঁচা ভবিষ্যতের জন্য। দেখতে থাকেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 10 বছর পর আপনি দেখতে আমি চান। আগামীকাল দেখতে পাই, একসময় দেখতাম। তুষার ভাই, ভোট তো শেষ হয়ে যাচ্ছে, নতুন সরকার আসবে আবার নিশ্চয়ই। নতুন সরকার চেয়ে আমার বেশি আনন্দ যে এই সরকার যাচ্ছে, এই Okay. অন্তর্বর্তী সরকার যাচ্ছে, কারণ তারা অনির্বাচিত, অগণতান্ত্রিক, তাদের কাজকর্মের মধ্যে গণতন্ত্র ছিল না। তারা অনেককে হয়তো সহ্য করেছেন, অনেক কিছু তারা করেছেন, কিন্তু মোটা দাগে তারা একটি ব্যর্থ সরকার। ওকে, সো নির্বাচন দিলেই যে এটা ঠিক মানে ওনারা সফল হয়ে গেছেন, ব্যাপারটা তা না। ওনাদের বহু কাজকর্মের মধ্যে প্রমাণ আছে যে ওনারা নির্বাচন দিতে চান নাই, ওনারা দিতে বাধ্য হয়েছেন। এটা তাদের যাওয়ার জন্য নির্বাচন ছাড়া আর কোনো ওয়ে নাই, সেজন্য নির্বাচনটা তারা দিয়েছেন। তুষার ভাই, আমার যেটা মনে এবং আমি হচ্ছে- আপনাকে আরেকটা কথা বলি, এই নির্বাচনের পরে দেখবেন এরা অনেকেই চেষ্টা করবেন পরবর্তী সরকারের বিভিন্ন জায়গাতে বসার জন্য। আমি তাদেরকে বলবো যে যদি আপনাদের সেই নৈতিক জায়গা থেকে থাকে, তাহলে অন্তত আগামী 5 বছর পরবর্তী কোনো সরকারের সঙ্গে আপনারা সরকারি কোনো পদ পদবিতে থাকবেন না। যার যার পেশায় ফিরে যাবেন এবং মানুষের সামনে সাধারণ নাগরিক হিসেবে আসবেন। এইটুকু আসার অবস্থা তাদের আছে কি না, এটা তারা আগামী 5 বছর প্রমাণ করুক। তারপরে বুঝবো যে তারা আসলে এই ডিজাইনের অংশ না। অলরাইট, আমরা আসলে আলাপে ভোট আলাপ করছিলাম। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার। এবং আমি প্রিটি শিওর তুষার ভাই, আপনি এই ধরুন ইন্টারিম গভর্নমেন্টে যেরকম সমালোচনা করেছেন, প্রবাবলি নতুন সরকার যাই আসুক, তারও আপনি যদি পরের দিন থেকে কিছু দেখেন একই রকমভাবে আসলে আমরা এরকম ভয়েস রেস করতাম। না, এইবার আপনাকে আমি শেষ কথাটা বলি, ইচ্ছা হইলে করবো, ইচ্ছা না হলে করবো না। আপনি এতক্ষণ বারবার বলছিলেন না যে এটা তো অমুকের ইচ্ছা, তমুকের অপিনিয়ন। তো এখন তো সবাই ভোট দিয়েছে। আগের সরকার যেহেতু কেউ ভোট দেয় নাই তাদেরকে, তারা এসেছেন একটা বিশেষ পরিস্থিতিতে, অতএব তাদেরকে লাইনে রাখার জন্য অনেক কথা বলা দরকার হয়েছে। এখন তো কোটি কোটি ভোট নিয়ে যারা আসবেন তারা আসবেন, এই কোটি কোটি লোক চুপ করে থাকবে, আমি আর আপনি কথা বলবো, এটা কেন হবে? কোটি কোটি লোককে, হ্যাঁ, কোটি কোটি লোক কথা বলবে, যদি বলে তাইলে এখন কোটি কোটি লোকের সাথে আমিও একটা কণ্ঠস্বর হব। আমার তো এখন কোনো প্রয়োজন নাই, তাই না? এক্সেলেন্ট। আমার মনে হয় আমার প্রয়োজন একটা থাকলে দারুণ আমার মতো লোককে সংসদে দাঁড়ানোর জন্য সুযোগ তৈরি করতো এই সরকার, সেটা করেছে। তাসনিম জারারে 5,000 ভোটের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে, কারণ সে এনসিপির সাথে থাকে নাই, এনসিপির সাথে তার আদর্শ মিলে নাই দেখে, তাই না? তো সেই সুযোগ কি তৈরি করা হয়েছে? হয়নি তো। অতএব আমাদের কণ্ঠস্বর জাগ্রত করার জন্য এই দেশে কোনো প্ল্যাটফর্ম নাই। আপনারা আমাদেরকে কেন ডেকে এনে ইন্টারভিউ নিচ্ছেন? কারণ আমরা সাহসী হয়ে বা যে কোনো কারণে হোক বোকা বলে আমরা কথাবার্তা বলেছি, কারণ আমরা দেশটাকে ভালোবাসি। আমরা মনে করি এই দেশ জন্ম নিয়েছে 1971 সালের 26শে মার্চ
এই দেশ 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে পাকিস্তানের মতো একটি মহাপরাক্রমশালী সেনাবাহিনীকে বাংলাদেশের আপামর সেনা জনতা সাধারণ মানুষ কৃষক শ্রমিক মজুর রাজনীতিবিদ সকলের রক্তের বিনিময় এবং সেই রক্তের সঙ্গে 2 লক্ষেরও বেশি নারীর আত্মত্যাগ আছে, সেই রক্তের মধ্যে শিশুর আত্মত্যাগ আছে, সেই রক্তের মধ্যে বৃদ্ধের আত্মত্যাগ আছে। কেউ এসে বলবে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জন্ম নিচ্ছে, আমরা এই জন্য কথা বলেছি। ইতিহাস বিকৃতির এই বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছি। এই বাংলাদেশ কারো বাপের না, কারো মায়ের না, কারো স্বামীর না, কারো স্ত্রীর না। এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের। এবং আপনি একটা পুরস্কার পেলে বাংলাদেশের ইতিহাস রিসেট করতে পারেন না। এরকম পুরস্কার হাজার হাজার লোক পায়, কিন্তু বাংলাদেশের কোনো মানুষের জীবনে কোনোদিন 1971 সালের মুক্তিযুদ্ধের সেই দিনে ফিরে যেতে পারবে না। কোনোদিন আর বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে না। বাংলাদেশ একদিনই স্বাধীন হয়েছে, বাংলাদেশ একদিনই জন্ম নিয়েছে এবং বাংলাদেশের বিজয় একদিনই হয়েছে। ভাইয়ে ভাইয়ে লড়াই করে একজন আরেকজনের সঙ্গে স্বাধীন হয় না। কিন্তু আমরা ভাইয়ের সাথে লড়ি নাই, আমরা অত্যাচারীর সাথে লড়েছিলাম। আমরা দেশি মানুষের সাথে লড়ি নাই, আমরা বিদেশিদের সাথে লড়েছিলাম। যার ভাষা একরকম না, যার খাওয়া একরকম না, সে খায় গম, আমি খাই চাল, সে খায় মাংস, আমি খাই মাছ। সে ক্রিকেটের ব্যাট বানায়, আমি ডাঙ্গুলি খেলতাম তখন। বাংলাদেশের ক্রিকেটাররা কোনোদিন ক্রিকেট খেলা অংশ নিতে পারতো না, কেউ জাতীয় দলে সুযোগ পায় নাই। দ্বাদশ ব্যক্তি বাংলাদেশে একটা ম্যাচ হলে একটা বাঙালিকে খেলতে দিত। সেই দেশ এখন ক্রিকেটে আমাদের অনেক বড় বন্ধু। অতএব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অধিকার কারো নাই, আমার নাই, আপনার নাই, কারো নাই। আই হোপ যে তুষার ভাই আপনার সাথে আরেকটু আমরা আলাপ করতে পারতাম, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এই শেষের কথাগুলো আসলে বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। এবং এগেইন আমরা আসলে স্বপ্নই দেখতে চাই। তুষার ভাই যতই নিজের ক্ষোভ থেকে, আমি খুব অভিমান থেকে একটা থেকে কথা বা বলি নাই। বলুক, আমি বিশ্বাস থেকে বলেছি, ইমোশন আমি থেকে, ক্ষুব্ধ হইলে আপনার এখানে আসতাম না, আমি রাস্তায় থাকতাম। জি জি, নেভার ট্রাই টু ডিফাইন মাই ইমোশন। ওকে আমি ক্ষুব্ধ না, ওকে, এই কথা এইভাবেই বলতে হয়। জি ঠিক আছে। সো আমরা আসলে যেটা বললাম যে অবভিয়াসলি আমরা একটা ভোটের যেহেতু ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই আসা শুরু করবে, আমরা সেসবের খবরও জানাবো। এখনকার মতো এই ভোট আলাপ থেকে আমরা বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য তুষার। আরও একবার যদি আপনি আরও একবার আরেকটা কিছু বলতে চান আমাকে। না, আমি কিছুই বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে মানুষ যখন জোরালো কণ্ঠে তার ওপিনিয়ন দেয়, ওইটাই তার অধিকার, ওইটাই তার স্বাধীনতা। আমাদের দেশে জোরালো কণ্ঠে ওপিনিয়ন দিলে আমরা তাকে ভাবে উদ্ধত এবং বেয়াদব, কিন্তু গালি দিলে আমরা ভাবি সেটা বিপ্লব। এইখান থেকে বাংলাদেশকে বের হইতে হবে। গালি দিয়ে বিপ্লব হয় না। বাংলাদেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে। সেই ভাষা অসুন্দর করা, এই ভাষার বিপরীতে যাওয়া, এই ভাষা নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ এদের ভাষা, এই ভাষা চর্যাপদের ভাষা, এই ভাষায় গিরিশচন্দ্র সেন কোরআন অনুবাদ করেছিলেন, এই ভাষায় নজরুল আমপারা কবিতায় কবিতায় লিখেছেন, এই ভাষায় এত সুন্দর করে ধর্মের কথা বলা যায় যেটা যায় না, এই ভাষায় মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু লিখেছেন, এই ভাষায় আমরা আমাদের পোস্টমাস্টার কাবুলিওয়ালা পড়েছি, এই ভাষায় আমরা আমাদের জীবনের সমস্ত সুন্দর কবিতাগুলি পড়েছি, এই ভাষায় আমরা একজন আর একজনকে প্রেমের কথা বলি, বেদনার কথা বলি, শোকের কথা বলি। এই ভাষায় এই কুৎসিতের কোনো জায়গা নাই। ফলে সেই কুৎসিত কোনোদিনই নিয়ম হতে পারে না, বেয়াদবি কোনোদিন আইন হতে পারে না, গুরুজনকে অসম্মান করা কোনোদিন নতুন বাংলাদেশ হইতে পারে না। যে সমাজ তার গুরুজনকে, তার বিদ্যোৎসাহী ব্যক্তিদেরকে, তার বাপ মাকে তার চাইতে যে একদিন আগে জন্মেছে তাকে সম্মান করতে পারে না, সেই জাতি কোনোদিন বড় হবে না, কারণ সে বড় হলেই তাকে অসম্মান করে। ওকে, এরপরে আসলে আর কিছু বলার থাকে না তুষার ভাইয়ের এই কথার পরে। আমার মনে হয় যে আমরা এখনকার মতো এই ভোট আলাপটা শেষ করছি। কিছুক্ষণ পরে আবারও নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব আলাপের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের সাথে থাকবেন ভোটের সব খবরাখবর জানতে।